আজকে আমরা হর্নেট 2.0 চালাবো। আর এই হর্নেট 2.0টা এটা যেন তেন হর্নেট 2.0 না, যে কারণে এটার জন্য আলাদা একটা ভিডিও করতেছি। এই বাইকটা প্রথমে ছিল হর্নেট 2.0, তারপরে একসময় এই বাইকটা হয়ে গেল মাগুর মাছ। মাগুর মাছের মালিক আইসা দিছে। যাই হোক, একসময় এটার মধ্যে মাগুর মাছের মাথা চলে আসলো, অ্যান্ড তারপরে এটা আবার স্টকে ব্যাক করলো, অ্যান্ড এরপরে গিয়ে এই বাইকটা মডিফাই হয়েছে, হয় নাই যে তা না। আপনারা এই ব্ল্যাক গ্লসি যে কালারটা, এটার মধ্যে যদি দেখেন অন্যান্য হর্নেট দেখেন, এটার সাথে অনেক কিছুই মিলবে না, বিশেষ করে হর্নেট 2.0। আমরা যদি সামনে থেকে আসি, দেখেন না সুন্দর একটা আবহাওয়া। ফার্স্ট অফ অল হচ্ছে এই বাইকটার মধ্যে বিশাল বড় একটা ডিস্ক লাগানো হয়েছে। মেবি এটা 300 mm। মালিককে জিজ্ঞেস করি, এটা কি 300 mm ডিস্ক? 310? কি কোম্পানি এটা? সিএনজি না ডিএনডি? ডিএনডি সিএনজি না, এখানে সিএনজি লেখা ভাই, আমি দেখছি। এই যে এখানে লেখা সিএনসি, সরি সিএনসি লেখা, সিএনসি ফ্লোটিং। এটা সিএনসি ফ্লোটিং ভাই, সিএনসি দা করা। আচ্ছা, সিএনসি ফ্লোটিং এইটা, আর ব্র্যান্ডের নাম হচ্ছে ডিএনডি। অ্যান্ড উনি এটাতে এই ক্যালিপারটা চেঞ্জ করে নাই, টু পিসটা নিয়ে আছে। এখানে হচ্ছে একটা P1 মানে প্রজেক্ট 1 মেবি একটা হোজ লাগানো হয়েছে। আর কি করছে, এটা ভেঙে ফেলছে, মানে এটা হয়তো কোনো কিছুর সাথে গুতা লাগছে। যাই হোক, এটা মডিফিকেশনের কিছু না, এই জায়গায় এই মডিফিকেশনটা করছে। আর উপরে যদি আমরা আসি, ভেতরে কোনো মডিফিকেশন করছে কিনা আমি জানি না, আর করলেই কি যেটা দেখা যাইতেছে না ওটা নিয়ে আর কি কথা বলবো। এখানে হচ্ছে উনি একটা লিভার গার্ড লাগাইছে, মেবি আরসিবি বা অন্য কিছু, যাই হোক। আর এখানে আরসিবির একটা S1 লাগানো হয়েছে, এটার পারফরমেন্সও আমরা আজকে দেখবো। আর তারপরে এদিকে কিছু স্টিকার আছে, যেটা নর্মালি হর্নেটে এখানে থাকে একটু ব্ল্যাকের মধ্যে ওদের নিজস্ব স্টিকার, আর উনি হচ্ছে এটার মধ্যে এই সাদা স্টিকার করে ফেলছে। সিটে সম্ভবত কভার লাগানো হয়েছে, কারণ স্টক সিট এরকম গুটি গুটি এই ইটা দেয় না, টেক্সচারটা দেয় না। অ্যান্ড ক্লাচ, এটা সম্ভবত স্টক। হর্নেটের ক্লাচ এমনিতেই অনেক ভালো, এটা আসলে স্টক থেকে বের হয়ে আফটার মার্কেট লাগানোর কোনো দরকার পড়ে না মূলত, আমি যতটুকু জানি। এই হর্নেটে কি স্লিপার ক্লাচ? স্লিপার ক্লাচ আপনার? এটা তো স্টক ক্লাচ, তো স্টকই আছে, কারণ এই স্লিপার ক্লাচ থাকাতে আর এটা স্টক ছাড়া আর কিছু করার নেই। এই মোরগ, তুই মুরগিরে কি করস? হ্যাঁ রে, মোরগ মুরগিরে দাবার দিছে আমার, তাও বাইকের নিচে, কি একটা অবস্থা। চলুন আমরা আজকে এই বাইকের এই মডিফাইড হর্নেটটা একটু চালানোর চিন্তা ভাবনা করি। হর্নেট সাউন্ডটা বেশ স্মুথ। আর একটু আগে আমি ওখানে একটা স্পোর্টস বাইকে শ্যুট করছি, ওই যে হালকা পাতলা দেখতে পারেন চাইলে, ওটা ওনারা এখন শ্যুট করতেছে, যে কারণে আমি একটু ফ্রি টাইম পাইছি। তো আর আমার আজকে কোনো ভিডিও নাই, কারণ যে রিভিউটা শ্যুট করছি এইটা রেডি করতে আমার সময় লাগবে। তাই চিন্তা করলাম আপনাদের সাথে এত সুন্দর একটা জায়গায় যেহেতু আসছি আমরা আজকে শ্যুট করার জন্য, এই সুন্দর জায়গাটাও শেয়ার করি, অ্যান্ড হর্নেট মডিফাই করার পর এটার পারফরমেন্স কেমন এটাও শেয়ার করি। এই হর্নেটটাতে যেহেতু সামনে ABS আছে, সেহেতু স্টক ব্রেকও যে খারাপ কাজ করবে তা না, বাট আরসিবি লাগানোর পরে মোটামুটি না, নট ব্যাড, ভালো পারফরমেন্স দিতেছে। এটা তো নট অনলি আরসিবি, আসলে এটার মধ্যে একটা 310 mm ডিস্কও লাগানো আছে। একটা ডিস্ক চেঞ্জ করলেই কিন্তু বাইকের পারফরমেন্স ব্রেকে অনেক বেশি আপগ্রেড হয়ে যায়। অ্যান্ড একটা S1 লাগাইলে তো আপগ্রেড হয়ই, অ্যান্ড এটার মধ্যে দুই সাইড থেকে আপগ্রেড করা হয়েছে, এই কারণে এটার ব্রেকিং অবশ্যই ভালো হয়েছে, এটা স্বীকার করতেই হবে। তবে যারা স্টক ব্রেকে অভ্যস্ত তাদের একটা ঝামেলা আছে, তারা এই হঠাৎ করে আরসিবিতে আসলে এটা আবার একটু বেশি জায়গা নিয়ে খেলে, ওর খেলার যে প্লেসটা ওটা অনেক বড়। নর্মাল ব্রেক ধরেন এতটুকু জায়গার মধ্যে যদি ব্রেক হয়ে যায়, এটা এতখানি জায়গার মধ্যে খেলে, এই কারণে ব্যাপারটা আঙ্গুলের উপরেও চাপ কম লাগে, অ্যান্ড শরীরে মানে বডির পাওয়ারটা, আঙ্গুলের পাওয়ারটা কম পাওয়ার কাজ করাই ব্রেকটা সুন্দর মতো ধরা যায়। তবে হর্নেটের ক্লাচের মানে প্রশংসা এটা করতেই হবে। আর হর্নেট হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ বাইক ভাই, সত্যি কথা, হর্নেট অবশ্যই একটা স্বয়ংসম্পূর্ণ বাইক। অ্যান্ড এটার মধ্যে যা দিছে আমার মনে হয় না মডিফিকেশনের দরকার আছে, বাট এই ধরনের মডিফাই চাইলে আপনি করতেই পারেন। মানে এটা হচ্ছে রিয়েল একটা কমিউটার বাইক। আর আমাদের দেশে তো 150-এর উপরে কমিউটার বাইক ওইভাবে ছিল না, বা 160-65-র উপরে ছিল না। এটা একটু সিসি বাড়ছে, 184 হয়েছে বা 180 বলে বা যাই বলুক, মানে এটার কারণে পাওয়ার তো একটু অবশ্যই ডেলিভারি একটু ভালো দেয়। তবে আমি একটু আগে যে বাইকটা চালাইছি সেটা ছিল 250, ওইটা চালানোর পরে এইটা আমার কাছে একটু পাওয়ার কমই ফিল হইতেছে। 250-র পাওয়ার তো আসলে 250-র পাওয়ারই, আর ওটা ছিল স্পোর্টস বাইক। অ্যান্ড স্পোর্টস বাইকের সাথে কমিউটার বাইকের পাওয়ার আসলে মিল কখনোই খুঁজে পাবেন না। যেমন যদি আপনি ইয়ামাহাতে যান, R15 and MT-15-এর সব কিছুই সেম ইঞ্জিনের, জাস্ট চেনের স্প্রকেট পেছনেরটা একটু সাইজ বড় ছোট, এমটিতে একটু বড়, 52টা দাঁত, স্পাইক 52টা,
আর R15 হচ্ছে মেবি 48টা। এই কারণে এমটিতে টর্কটা বেশি পাওয়া যায়, টপ এন্ডে গিয়ে স্পিড বেশি পাওয়া যায় না। R15 আবার স্পিডটা বেশি পাওয়া যায়, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। যাই হোক, আমরা যেখানে ছিলাম ওইখানেই থাকি। নর্মালি স্পোর্টস বাইকের চেয়ে কমিউটার বাইক আপনাকে পাওয়ার ডেলিভারি কম করবে, এটাই স্বাভাবিক। তো সেইখানে এটা 184 সিসির বাইক হলেও এটাই পাওয়ার ডেলিভারি একটু কম পাবেন, এটাই স্বাভাবিক। আমি একটু আগে যেহেতু স্পোর্টস থেকে আসছি, অ্যান্ড মূলত আমরা আজকে বাইক রিভিউ করতেছি না, কিন্তু জাস্ট এই মডিফাইড বাইকটা পাইলাম, ওনারা শ্যুট করতেছে, আমার একটু সময় হাতে আছে, চিন্তা করলাম আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা ঘুরায় দেখাই। কারণ আমরা যারা শহরে থাকি, আমাদের একটা ব্যাপার হচ্ছে আমরা খুব যান্ত্রিক হয়ে গেছি। ধুলা বালি পিপ পিপ পপ পপ 24 ঘন্টা শুনতে শুনতে আমাদের মন, আমাদের বডি কোনো কিছু না রিল্যাক্স হইতে পারে না। এই কারণে আপনারা চেষ্টা করবেন ছুটির দিন বাদে যদি কখনো আসতে পারেন, কারণ ছুটির দিনে এই পূর্বাচলে যদি আসেন লাভ নাই ভাই। এমন পরিমাণ গাড়ি বাইক অ্যান্ড সব কিছু আসে, এই সমস্ত চিপা চাপা কোনো কিছু খালি পাওয়া যায় না। কিন্তু আপনি যদি উইকডেতে আসেন তাহলে এরকম সুন্দর পরিবেশ পাবেন। আপনি চাইলে একটা নদীর পাড়ে বা একটা ঝিলের পাড়ে বসে সুন্দর সময় কাটায় চলে যেতে পারবেন ভাই। এই জিনিসটা আমি খুব বেশি করতাম আমি যখন উত্তরা রেগুলার মানে উত্তরাতেই ছিলাম। দেখেন নাকি সুন্দর জায়গা। এখন উত্তরা থেকে যাওয়ার পরে আসলে আমারও এই দিকটায় আসা হয় না, কারণ এই দিকটা আমার জন্য বেশ দূর হয়ে যায়। এরকম ব্রিজ টিজ দেখেন, আমরা ঘুরতে গেলে যদি বিদেশ টিদেশ যাই তাহলে এরকম সুন্দর জায়গাগুলা যায় ঘুরি, অথচ আমাদের ঢাকা শহরের পাশে 30 মিনিট 40 মিনিটের দূরত্বতে এত সুন্দর জায়গা দেখেন, ওয়েস্টার্ন ফিল, এইখানে পুরা গ্যান্ডারির বাগান, মানে এত সুন্দর জায়গা, অথচ আমরা কিন্তু এই জিনিসগুলো মিস করি। আপনি চিন্তা করেন একটা বিকেলে আপনি যদি এই যে সামনে সোনের ঘরের এইখানে ওইদিকে একটা নদী আছে, ওই নদীর পাড়ে গিয়ে যদি বসেন, ওই যে লোকজন বসে আছে দেখেন, এখানে বসে একটা বিকেল যদি কাটান, ওই দিন আপনি যে পরিমাণ রিল্যাক্স হবেন, এই রিল্যাক্সটা কি আপনি কোনোভাবে শহরে বসে এই রিল্যাক্সটা হওয়া সম্ভব বলেন তো? এত সুন্দর আকাশ, এত সুন্দর নদী। আজকে উইকডে, তারপরে মোটামুটি আপনারা একদিন পরে ভিডিওটা দেখতেছেন, মানে আমি বিকেলে শ্যুট করতেছি, আপনারা পরের দিন 11টায় এখন ভিডিওটা দেখতেছেন। কালকে বিকেলে আমি শ্যুটটা করছি। তো উইকডেতেও মোটামুটি লোকজনের ভিড়ভাট্টা আছে, প্রেমিক পুরুষ এবং প্রেমিক নারীরা এই সমস্ত জায়গাকেও হার মানায়, মানে ছাড় দেয় না। যাই হোক, তাদের কথা আমরা বাদ দিই। রিল্যাক্স হওয়ার জন্য আপনি চাইলে এখানে আসতে পারেন। অ্যান্ড এরকম একটা রিল্যাক্স জায়গায় যদি এরকম একটা রিল্যাক্সের বাইকও নিয়ে আসেন, মানে রিল্যাক্সেশন দিবে এরকম একটা বাইক নিয়ে আসেন, তাহলে কিন্তু এই জায়গার সৌন্দর্যটা আপনার কাছে আরেকটু বেশি লাগবে। আপনি এখানে যদি একটা স্পোর্টস বাইক নিয়ে আসেন, এরকম মানে এরকম গুজা হয়ে থাকেন ভাই, তাহলে আবার ওই মজাটা কিন্তু পাবেন না। আপনি এই সমস্ত জায়গায় আসতে হলে অবশ্যই একটা সুন্দর ফিলের কমিউটার বাইক নিয়ে আসতে হবে, তাহলে আপনি সুন্দরভাবে এই জিনিসটা ফিল করতে পারবেন। একটা জিনিস, কিছু মানুষ আমরা আছি, আমরা যখন ধরেন কোনো জায়গায় ঘুরতে যাই স্পোর্টস বাইক নিয়ে যাই, বান্দরবন এই সে স্পোর্টস বাইক নিয়ে যাই, ওইটার একটা ব্যাপার আছে, মানে ওইটাতে কিন্তু ওই ফিলটা নাই যে ফিলটা হচ্ছে এরকম কমিউটার বাইক নিয়ে। আপনি একটা কমিউটার বাইক নিয়ে কোনো এক জায়গায় যাবেন, শান্তিতে ঘুরবেন, ঘুমাবেন, পরের দিন সকালে আবার বের হবেন। আর একটা স্পোর্টস বাইক নিয়ে এখান থেকে বান্দরবন যাবেন, আপনি ওই গুজা হয়ে চালায় যাবেন, পরের দিন দেখবেন সকালে উঠতে গিয়ে আপনার কোমরে ব্যথা অথবা ঘাড়ে ব্যথা বা একটা কিছু না কিছু আছেই। তবে হ্যাঁ, স্পোর্টস বাইকেরও কিছু ব্যাপার আছে। আপনি এইখান থেকে যখন পাহাড়ে যাবেন, পাহাড়ে যখন খাগড়াছড়ি বা বান্দরবনে যখন কর্নারিং করবেন, ওই ফিল আপনাকে কমিউটার বাইক দিতে পারবে না। এজন্যই বলি, এক একটা বাইক এক একটা জিনিস আপনাকে ভালো দিবে, এক একটা বাইক এক একটা জিনিস ভালো দিবে না, এটাই নর্মাল। এই জন্যই এক একটা বাইক এক এক রকম হয়েছে, তা নাহলে সব বাইক একই রকম হইতো, তাই না? আর আজকে এখন আমি যে রাস্তাটা দিয়ে ঘুরতেছি, এই রাস্তায় মেবি এর আগে কোনো দিন আমিও আসি নাই। হ্যাঁ, এই জায়গাটা আমার আসা হয় নাই। এই জায়গাটা তো অনেক বেশি সুন্দর। আস্তে আস্তে পূর্বাচলের ভেতরের এই সেক্টরগুলা অনেক ডেভেলপ হয়ে যেতেছে, অনেক সুন্দর হয়ে যেতেছে। একটা জিনিস এদিকে আসলে মাথায় রাখবেন, উইকডেতে আসেন বা উইকেন্ডে আসেন, এই সমস্ত জায়গায় যখন রাস্তায় চলাফেরা করবেন, কোথাও বসলে ওটা অন্য ইস্যু, রাস্তায় যখন চলাফেরা করবেন দেখবেন এরকম ফাঁকা রাস্তা, কিন্তু অলওয়েজ আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, কারণ এই সমস্ত জায়গায় কিছু বদমাইশ পোলাপান আসবে, তারা বাইক এবং গাড়ি নিয়ে আসবে এবং এমন জোরে চালাবে। কিছুদিন আগের একটা রেকর্ড শুনেন, এরকম একটা রাস্তার মধ্যে একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে গুতা লাগিয়ে দুই গাড়িরে মনে করছে যে নিজের দোষ, এমন ভাগছে, একটা তো ভাইগে গেছে, আরেকটা আমাদের সামনে দিয়ে এরকম একটা ডিভাইডারের মধ্যে গিয়ে ডিভাইডারের উপরে উঠে 3টা পোল্টি খেয়ে আবার সোজা হয়ে পড়ছে, সোজা হয়ে পড়ে আবার সে ভাগছে।
মানে দুইজনই অপরাধী, দুইজনই গুতা খাইছে, দুইজনই দুদিকে ভাগছে। অ্যান্ড আমি যেটা দেখছিলাম, আমি এটা ভিডিও করছিলাম, ভিডিও আছে আমার চ্যানেলে, এদিকে কোন জায়গায় যেন ওর বাম্পার টাম্পার খুলে গেছে পোল্ট্রি মোল্টি খায়া, অ্যান্ড ওই ফোলা বাম্পার নিয়ে ও ভাইগে গেছে। তাহলে চিন্তা করেন ওই মোড়ে যদি আর 5 মিনিট আগে আমি আসতাম তাহলে অ্যাক্সিডেন্টটা আমার সাথে হইতে পারতো, বা এই পোল্ট্রির মাঝখানে আমিও আটকায় যেতে পারতাম। এখন কথা হচ্ছে আমি যেখানে আসছি এখান থেকে আমি চীনা আগের জায়গায় বের হতে পারলেই হয়। তো যে কারণে আমার আসলে এই রাস্তাগুলো একটু ভয় লাগে চলতে, মানে রাস্তায় যতক্ষণ থাকি ততক্ষণ একটু ভয় লাগে, কারণ এখানে সবাই একটু ফাস্ট চালায়, আমি নিজেও একটু ফাস্ট চালাইতেছি। এরকম একটা রাস্তার মধ্যে কেউ এরকম 70-75 বা 60-65-তে কিন্তু চালায় না। বাট এই জায়গাটা এত বেশি সুন্দর, এত বেশি মানে ফিল দেয়, আমরাও তো এরকম ফাঁকা রাস্তা পাই না, এই কারণে আমরা এরকম একটু ফাঁকা রাস্তা পাইলে চালাই আর কি। সুবহানাল্লাহ, সূর্য ডুবার মুহূর্তটা কি লাগতেছে, মানে আলহামদুলিল্লাহ যে এত সুন্দর সুন্দর পরিবেশ আমরা এই বাইক চালানোর কারণে দেখতে পাই। হ্যাঁ, বাইক আমি অনেক দিন আগে একটা টপিক নিয়ে ভিডিও বানাইছিলাম যে বাইক কি আসলে মরণাস্ত্র নাকি বাইক আসলে একটা ভালো বন্ধু। আসলে একটা ব্যাপার কি জানেন, ধরেন একটা আগ্নেয়াস্ত্র, একটা আগ্নেয়াস্ত্র আপনাকে যেমন প্রোটেকশন দিবে, একটা আগ্নেয়াস্ত্র আপনাকে আবার মেরেও ফেলতে পারে। এখন কথা হচ্ছে ওই অস্ত্রটা কোন জায়গায় কাজ করতেছে। একটা অস্ত্র কিন্তু একা একা ফায়ার করতে পারবে না, ঠিক ওরকম একটা বাইক কিন্তু একা একা চলতেও পারবে না, আস্তেও চলতে পারবে না, জোরেও চলতে পারবে না, রিস্কও নিতে পারবে না, অ্যাক্সিডেন্টও করতে পারবে না। তো টোটাল ব্যাপারটা হচ্ছে আপনার হাতে। একটা বাইক অবশ্যই একটা ভালো বন্ধু, আপনাকে একটা বাইক অবশ্যই অল্প খরচে অনেক দূর নিয়ে যাবে, জ্যাম থেকে আপনাকে রক্ষা করবে, আপনার জীবনযাত্রার মান চেঞ্জ করে দিবে, আপনার কমিউনিকেশন বাড়ায় দিবে। আগে যদি আপনি 10 জায়গায় ঘুরতেন, আপনি একটা বাইক হওয়ার পরে 110 জায়গার লোকজনের সাথে কমিউনিকেশন করতে পারবেন। যে কোনো বিজনেসের জন্য বা যে কোনো জবের জন্য এই ব্যাপারটা খুবই আপনার জন্য প্লাস, মানে প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। কিন্তু প্রবলেমটা তখনই যখন আপনি কাজ ছাড়া অপকর্মে বাইকটাকে ব্যবহার করবেন। অপকর্মে বাইক ব্যবহার করলে কি হবে জানেনই তো কি হবে, তখন ওই যে ওরকম যে অস্ত্র আপনাকে রক্ষা করার কথা সেই অস্ত্র আপনার জন্যই হুমকির কারণ হয়ে দাঁড়াবে। তো আসলে বাইক কখনোই রিস্কি যানবাহন বা এমন কিছু না, যদিও এটা একটা 2 চাকার যানবাহন, অবশ্যই এটা একটা সার্কাস, আপনি যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে বিপদে পড়বেন। এই কারণে অলওয়েজ গতিটাকে নিয়ন্ত্রণে রাখেন। আপনি যদি গতি নিয়ন্ত্রণে রাখেন, মানে যত গতি তত ক্ষতি, তো গতি যত কম থাকবে তত ক্ষতির পরিমাণ কম হবে যদি কোনো কারণে কোনো ইনসিডেন্ট আপনার সাথে হয়েও যায়। এজন্য অবশ্যই বাইক একটা ভালো জিনিস, একটা ফ্যামিলিতে একটা বাইক থাকা অবশ্যই জরুরি, এটা আমি বলবো। বাট ওই যে সমস্যা তো ওইটাই। একটা জোক শুনবেন, হুজুর যায়া জিজ্ঞেস করতেছে একজন যে হুজুর আমরা যদি ছেলে মেয়ে এক বিছানায় ঘুমাই তাহলে এটা কি কোনো অপরাধ হবে? তো হুজুর বলতেছে যে এক বিছানায় ঘুমানো তো অপরাধ না রে বোকা, কিন্তু তোরা তো ঘুমাস না। তো ব্যাপারটা হচ্ছে ওরকম, একটা বাইক থেকে সুফল নেওয়ার চেয়ে আমরা যদি কুফলটা বেশি নেই তাহলে তো ওরকমই হবে, তাই না? একটা বাইক থাকা তো কোনো অপরাধ না, কিন্তু অপরাধ তো তোরা বাইক নিয়ে টেনে আনিস, এইখানেই হচ্ছে প্রবলেমটা। যাক, অনেক রকম মজা করলাম, অনেক রকম কথা বললাম, অনেক কিছুই বললাম। অ্যান্ড পেছনে একটা ব্রিজ ছিল, আমি আলাউদ্দিনের ব্রিজ বলতাম, মানে আলাউদ্দিন যেই টাইপের মুকুট টুকুট পরতো না, ওই যে আমরা আলিফ লায়লা অ্যারাবিয়ান নাইটসে দেখতাম, ওরকম মুকুট টুকুট ছিল। অ্যান্ড এইখানেও দেখেন একটা আছে বড় বড় এরকম মোট ব্রিজ, সুন্দর না? এরকম পূর্বাচলে আসলে আপনি বিভিন্ন জায়গায় ঘুরবেন আর এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। তাই আমার তো খুব ভালো লাগে। আপনারা যারা পূর্বাচল আসেন, আপনাদের পূর্বাচল কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানান। অ্যান্ড পূর্বাচল এই প্রজেক্ট শুরু হওয়ার একদম শুরু থেকেই কিন্তু আমি এখানে আসি এবং ভিডিও বানাই। এমন অনেক স্পট আছে যে স্পটগুলো আমি প্রথমে এসে দেখাইছি, ভিডিও বানাইছি, অ্যান্ড পরবর্তীতে ওই স্পটগুলো পুরো ভাইরাল। তো ওরকম একটা স্পট হচ্ছে এটা হচ্ছে গজারি বন। আপনাদেরকে আমি একটু বনটা কাছে থেকে দেখাবো, ওই যে ওই পাশে গিয়ে। এই বনটা নিয়ে একটু কথাও আছে আমার। এই বনের সব গাছগুলা দেখবেন যে অনেক চিকন এবং ছোট ছোট। আজ থেকে 15 বছর বা এর চেয়ে একটু আগে হবে যখন এই প্রজেক্টটা হয় নাই, হয়তো আরেকটু আগে, আমি বলতেছি 2008-9 তখনকার কথা। তখন আমরা এখানে প্রজেক্ট হয় নাই, ঘুরতে আসতাম অ্যান্ড দেখতাম যে এই গজারি বনগুলা আরও অনেক বড় অনেক বাত্তি বুড়া গাছ। কিন্তু এই প্রজেক্টটা করতে গিয়ে এই গাছগুলোকে কাটা হয়েছিল, অ্যান্ড আবার তারপরে হয়েছে বন বিভাগ এটার দিকে একটু সুনজর দিচ্ছে, এই জঙ্গলটাকে মোটামুটি আবার বাঁচানো হয়েছে। আমার মনে হয় জঙ্গলটাকে অবশ্যই বাঁচানো উচিত, যেহেতু এটা বন বিভাগের। দেখেন মাঝখানে কিন্তু অনেক জায়গা এখনও ফাঁকা হয়ে গেছে। এই জিনিসটা আরেকটু মনে হয় বন বিভাগ এবং সরকারের সুনজর দেওয়া উচিত, যাতে এই গজারি বনটা নাই হয়ে না যায়। কারণ শহরের অক্সিজেন ফ্যাক্টরি বলতে এই জঙ্গলগুলা এগুলাই আছে, আর এগুলা যদি ধ্বংস হয়ে যায় তাহলে শহর বসবাসের অযোগ্য হয়ে যাবে। এই জন্য এই গজারি গাছগুলো আমাদের রাখা উচিত।
কেটে ফেলা হয়েছিল, আবার চিকন চিকন হয়েছে, ইনশাআল্লাহ আবার 10 বছর পরে আরো অনেক স্ট্রং হয়ে যাবে। কিন্তু গোপনে গোপনে যদি এই যে দেখেন মাঝখানে রাস্তা হয়ে গেছে, মানে প্রজেক্টে যদি এগুলা ঢুকায় দেওয়ার চিন্তা ভাবনা করে তাহলে ভাই এই জিনিসটা খুব খারাপ হবে। অ্যান্ড বৃষ্টি শেষ হয়েছে সেই কবে, এখানে পানি তো কমে নাই ভাই। গজারি বনের ভিতরের পানি বাইরে চলে আসছেন, এই রিস্কটা আমি নিব না এখানে গিয়ে, কারণ এই এলাকায় কেউ নাই, কিছু নাই, এমন ফাঁকা। এখানে যদি কোনো কারণে আমার বাইক ওখানে পড়ে হাত পা ভাঙ্গা পড়েও থাকে, আমার কেউ বাঁচাইতেও আসবে না, এমন এক বিপজ্জনক জায়গায় ঢুকে পড়ছি। এই সমস্ত জায়গায় আসলে পূর্বাচলে এই ধরনের গলিগুলাতে সন্ধ্যার পরে কেউ আসার চিন্তা ভাবনাও করবেন না। দিনের বেলা আসেন কোনো সমস্যা নাই, তবে লোকবল নিয়ে আসার চিন্তা ভাবনা বা চেষ্টা করবেন। এদিকে যদি ঘুরতে আসেন ছবি টবি তোলার জন্য আসতে পারেন, বাট লোকজন নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এই সমস্ত জায়গায় ছিনতাই এবং গুলি করে মোটরসাইকেল নিয়ে যাওয়ার রেকর্ড এটা লাস্ট 2 বছরে বেশ কয়েকটাই আছে, মানে আমার জানা। আমি আবার লোকালদের সাথে চলি ফিরি, এই জন্য অনেক খবর টবর আমার কাছে আসে, এই ধরনের খবর টবর আমার কাছে আসছে। তা আমি বলবো যে এই গজারি বন বা এই এলাকায় যদি আসেন একটু কেয়ারফুল, হ্যাঁ একটু কেয়ারফুল না থাকলে আসলে লাইফে চলাটা মুশকিল হয়ে যায়। চলেন আমরা একটু এবার ব্যাকের দিকে যাই, ওদের শ্যুটও মোটামুটি মনে হয় ডান। অ্যান্ড হর্নেটটা নিয়ে অনেকক্ষণ ঘুরলাম, ভালোই লাগলো, সুন্দর সুন্দর জায়গাও আপনাদেরকে দেখাইলাম। আর এই গজারি বন সার্চ করলেই হয়তো পাবেন গুগলে, চাইলে ঘুরে যেতে পারেন। আর এমনিতে 26 নম্বর সেক্টর থেকে আপনি যদি পূর্ব দিকে রওনা হন তাহলেই আপনি এই জায়গাটা পাবেন। আর ওই পাশ থেকে যদি আসেন, আগে যেটাকে জয় বাংলা চত্বর বলতো, ওইখান থেকে যদি সোজা ভেতরের দিকে আসেন তাহলে একটু ভেতরে মোটামুটি 2-2.5 কিলো ভেতরে এসে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে গজারি বনটা কই, তাহলে এই এলাকাটা ঘুরে যেতে পারবেন। আর এর আগে যে সাইডটায় গেছিলাম ওটা হচ্ছে মহিউদ্দিন চত্বর, যেটাকে আগে বলতো, ওটা থেকে সরাসরি ভিতরে দিয়ে আসলে একদম সোজা যাইতে থাকবেন, একদম লাস্টে গিয়ে ওই নদীর পাড়টাই হচ্ছে ওই জায়গা। এই হচ্ছে অবস্থা। সন্ধ্যা হয়ে যাইতেছে, কয়টা বাজে জানি না, বেশ ভালোই মনে হয় বাজে। অ্যান্ড এই যে দেখেন একটা গাড়ি এখানে ঘুরতেছে, এনারা ড্রাইভিং শিখতেছে। এর আগেও আমি দেখছি আরও 2-1টা গাড়ি ড্রাইভিং শিখতেছে। এই সমস্ত জায়গায় আসলে এটার দিকেও সাবধান থাকবেন, কারণ অনেকে ড্রাইভিং শিখে, অ্যান্ড ড্রাইভিং শেখার প্রথম ধাপে মানুষ চেষ্টা করে হলে একটু ফাস্ট চালানোর জন্য, অ্যান্ড যখনই ফাস্ট চালায় যত গতি তত ক্ষতি, বলছি না, ওই ঘটনাটা ঘটে। এই হলো অবস্থা। এই সমস্ত জায়গায় এই সমস্ত ব্যাপারগুলো যদি একটু নজরে রাখতে পারেন তাহলে আপনার জীবন সুন্দর। আর যদি তা না পারেন তাহলে যে 3 জন হাঁটতেছে মোবাইলের দিকে তাকায়, আমি যদি খেয়াল না করতাম তাহলে ধাক্কা খায়া ও পড়তো, আমিও মরতাম, মানে জীবনটা অসুন্দর। আল্লাহ। আচ্ছা, আজকে আমার কোনো কন্টেন্ট নাই, এই কারণে আপনাদের সাথে এই এলাকাটা ঘুরে একটু দেখাইলাম, একটু ভিডিও শ্যুট করলাম। সরি, মানে কোনো ইম্পর্টেন্ট কথা হয়তো আজকের ভিডিওতে নাই, জাস্ট কিছু স্পটই দেখাইলাম। কি করব বলেন, প্রত্যেক দিন কি আর মোটরসাইকেল সম্পর্কে ইনফরমেশন দেওয়া যায়? এত ইনফরমেশন আমি বা কই পাবো? আর আজকে আমার কাছে কোনো বাইক দেখানোর মতো নাইও যে ভিডিওটা আমি এর আগে করি না, ওরকম কোনো ভিডিও যে করব। এই জন্য এই বাইকটা পায়, এই বাইকটা নিয়ে একটু ভিডিও করলাম। দেখেন এত বড় রাস্তা থাকতে রং সাইড দিয়ে ওনার যাইতে হইব, কি একটা অবস্থা। না রাইট সাইড দিয়ে গেছে, উনি ঘুরতে যায় মানে আমার বামে পড়ে গেছে। আমি একটু ফাস্ট আসতেছিলাম, এখন পেছনে একটা গাড়ি অলরেডি আমাকে হাই বিম দিয়ে দিচ্ছে, মানে সে ফাস্ট আসতেছে। এখন আমার এর চেয়ে ফাস্ট গিয়ে ওর চেয়ে আগে চলে যেতে হবে। অ্যান্ড এখানে একটা স্পিড ব্রেকার বানাইছে, ব্যাপারটা খুব খারাপ করছে রে ভাই। এরকম রাস্তার মধ্যে এরকম স্পিড ব্রেকার দিয়ে রাখছে, অ্যাক্সিডেন্ট হওয়ার কাজ করছে। যাক, আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। হোপ রাখতেছি জায়গাগুলো আপনাদের ভালো লাগছে। আজকের ভিডিও ভালো নাও লাগতে পারে, যদি জায়গাগুলোও ভালো লাগে, জায়গার কসম একটা লাইক দিয়ে যান। আর যদি চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আমি নতুন বাইকের নতুন রিভিউ রেগুলার শেয়ার করি এই চ্যানেলে। আর জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কখন কই আছি কী করছি এটা জানার জন্য চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন। আমার প্রোফাইল ফেসবুক, ইনস্টাগ্রাম, আমার একটা গ্রুপও আছে ফেসবুকে, এগুলো ইউটিউব ভিডিওর নিচে ডিসক্রিপশনে শেয়ার করা আছে। দেখা হচ্ছে তাহলে সামনে আবার কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এদিকেও মানুষ ড্রাইভিং শিখতেছে, দেখেন এদিক দিয়ে এক গাড়ি আসছে আর এটা ড্রাইভিং শিখতেছে আস্তে আস্তে। সামনে ওইদিকে খালি জায়গাও দেখছি ড্রাইভিং শিখতেছে। এত ন্যায় নীতির কথা বইলা আমি নিজেই এবার রং সাইডে আইসা পড়ছি। খালি রাস্তা পাইলে এরকমই হয়। Chill bro. Check the mic and make sure it sound right, boys.